দেখেছি যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দিনের পর দিন এখনো পর্যন্ত শিক্ষক শিক্ষিকা তারা রাস্তায় বসে রয়েছেন, এবং আমরা দেখেছি যে পুলিশের লাঠিপেটা থেকে শুরু করে বিভিন্ন বিষয় ঘটেছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং তারপরে যে রিভিউ পিটিশন, এরপর কি মানে কোনো রকম ভাবে শিক্ষক শিক্ষিকারা তারা আশা দেখতে পারেন যে আগামী দিনে তাদের এই যে মানে একেবারে চাকরি সেটা সুনিশ্চিত হবে? দেখুন, দুর্নীতি করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিজস্ব উদ্যোগে, নিজস্ব পরিকল্পনা করে ব্যাপক টাকা এই চাকরি বিক্রি করে পেয়েছেন, এবং যার ফলে গোটা নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ার ফলে কিছু যথার্থ মেধাবী যারা তারা বঞ্চিত হয়েছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের পক্ষে যতই সহানুভূতি থাক না কেন, কিন্তু সুপ্রিম কোর্ট যখন এখন বলে দিয়েছেন কলকাতা হাইকোর্টের পরেও যে গোটা নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত, রাজ্য সরকার এতটাই দুর্নীতিমূলক কাজ করেছেন যে সেখান থেকে কাউকে কোনো রকম রেহাই দেওয়ার উপায় নেই। অতএব চাকরি বাতিল হয়েছে দুর্নীতির জন্যে। সেই চাকরি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্ট রায়ের পর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢাক ঢোল পিটিয়ে, আমি শুনলাম 500 টাকা করে নাকি টিকিটে বিক্রি হয়েছে, জানি না। সেখানে কবি, সাহিত্যিক, শিল্পী, অধ্যাপক, ডিআই অফিসের কর্মচারী তার গলায় আমরা যোগ্য এই পোস্টার ছাপিয়ে জড়ো হলেন। তখন তিনি প্রথমে এটা চেষ্টা করলেন যোগ্য অযোগ্য এইরকম একটা বিভাজন করবার, অর্থাৎ তিনি দুর্নীতিটাকে আড়াল করার চেষ্টা করলেন। চাকরি যে গেছে দুর্নীতির জন্য সেটা থেকে আড়াল করবার জন্য যোগ্য অযোগ্যের ন্যারেটিভ তৈরি করলেন, এবং বহু মানুষ এই ন্যারেটিভেই নিজেদের বিভ্রান্ত করে ফেললেন। প্রথম দিন থেকেই যে দুর্নীতিমূলক প্রক্রিয়া নিয়োগ হয়েছে, অত দুর্নীতিমূলক সরকারের বিরুদ্ধে আন্দোলন যদি হতো তাহলে হয়তো আগামী দিনে দুর্নীতি হতো না। এখন তারা সবাই নিজেদের মধ্যে যোগ্য অযোগ্য মারামারি লাগিয়ে দিলেন, বিক্ষোভ করছেন, খুঁজে পান, কিন্তু তাদের তো চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। তাদের নতুন প্রক্রিয়ার মধ্য দিয়েই তাদের যোগ্যতা প্রমাণ করে, যোগ্যতা অর্থে মেধা প্রমাণ করে চাকরি পেতে হবে। কিন্তু তারা তো বলছেন, মানে মুখ্যমন্ত্রী বা এই মুহূর্তে সরকার পক্ষের তরফে বলা হচ্ছে যে আপনারাই নাকি এই ডিএ হোক বা এই শিক্ষক নিয়োগ দুর্নীতি হোক, সেখানে আপনাদের অবদান রয়েছে এই পুরো বিষয়টাকে এসকেলেট করার। আমাদের নিশ্চয়ই আমাদের যেটা কর্তব্য দায়িত্ব আমরা পালন করেছি, পালন করে আমরা গর্বিত যে এই রাজ্যের যে ব্যাপক দুর্নীতি, সেই দুর্নীতিটা আমরা মানুষের সামনে হাজির করেছি। এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত এটা প্রমাণ হয়ে গেছে। ওরা তো ভারতবর্ষের এমন কোনো দামি আইনজীবী ছিলেন না যাদের প্রয়োগ করেননি। কোটি কোটি টাকা খরচা করেছেন দুর্নীতিকে আড়াল করবার জন্য। একটা সরকারের প্রাথমিক কাজ হবে, যদি মনে হয় দুর্নীতি হয়েছে, সঙ্গে সঙ্গে সেই দুর্নীতিটাকে নিবারণ করার জন্য, দুর্নীতিটাকে বন্ধ করার জন্য, না করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতিকে অনেক বেশি তোল্লা দিয়েছেন। এখন আমরা ধরে ফেলেছি, আইনজীবী হিসেবে আমাদের তো কাজ হচ্ছে যা তথ্য আছে তথ্যের ভিত্তিতে আদালতের কাছে বিষয়টা উপস্থাপিত করা, এত বড় ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই জন্য আমাদের উপর রাগ। তা না হলে ওই দুর্নীতি করে কোটি কোটি টাকা পেয়েছিল, আরো সব বিভিন্ন দুর্নীতি করতে পারত, কিন্তু যেহেতু এটা প্রকাশ্যে এসে গিয়েছে, মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে ওরা শিক্ষক পদ পর্যন্ত বিক্রি করেছেন, অশিক্ষক কর্মচারী পদ বিক্রি করেছেন, সেটা আমরা প্রমাণ করে দিয়েছি বলে আমাদের উপর রাগ, আর তো কিছু না। ডিএ না দেওয়ার পেছনে বা ডিএর হার না বাড়ানোর পেছনেও কি দুর্নীতি রয়েছে? না, এটা রাজনৈতিক দুর্নীতি। ডিএ যা প্রাপ্য সেই প্রাপ্য না দেওয়ার পেছনে রাজনৈতিক দুর্নীতি আছে। সেটা কোনো রকম, সেখানে কোনো আর্থিক দুর্নীতির সুযোগ নেই। টাকাটা তো সরকারি কর্মচারীরা পাবেন, তাদের টাকাটা দেয়া হয়নি। সেই টাকাটা না দিয়ে তিনি কিরকম রাজনৈতিক দুর্নীতি করেছেন, ওই টাকা দিয়ে তিনি ক্লাবগুলোকে অনুদান দিয়েছেন। ভাবুন, প্রথম থেকে ক্লাবকে অনুদান দেওয়া। দুর্গাপূজায় পশ্চিমবঙ্গে তো মমতা আসার পর তৈরি হয়নি, তো বহু আগে থেকে দুর্গাপূজা হয়। কখনো দেখেছেন সরকার কোনো দুর্গাপূজা কমিটিকে টাকা দিচ্ছেন? বিভিন্ন বাহানায়, বিভিন্ন অছিলায় সেটা মমতা করেছেন। এটা একটা দুর্নীতি। এই ধর্ম এবং ধর্মীয় ব্যবস্থাকে লালন পালন করেছেন। ইমাম ভাতা, পুরোহিত ভাতা, তারপর আপনার মন্দির তৈরি করা, মন্দির ভাতা, যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা, ঈদের নামাজের জন্য ব্যাপক পয়সা খরচা করা, এই যে ধর্মীয় বিভাজনের তত্ত্বটাকে তো হাজির করেছেন, এগুলো দুর্নীতি। এ হচ্ছে রাজনৈতিক দুর্নীতি।
এবং সেটা তিনি করেছেন সরকারি কর্মচারীদের দিয়ে না দিয়ে ওই টাকাটা এইসব জায়গায় ব্যয় করেছেন। কুণাল ঘোষ, তার বিরুদ্ধে যে রুল জারি করেছে হাইকোর্ট, এবং তারপর তিনি বলছেন যে এটা পুরোটাই রাম এবং বাম তাদের রাজনৈতিক চরিতার্থ সুবিধা করার জন্য তারা এটা করছে। রুলটা তো আমি ইস্যু করিনি, আমি তো এই মামলায় সওয়ালও করিনি, রুলটা তো ইস্যু করেছেন আদালত। তো ওদের মতে আদালতটা রামবাম। মূর্খের না অনেক পরিণতি হয়, এখন এই সমস্ত মূর্খামির জবাব দেওয়াটাও হচ্ছে বোকামি। আমি তাই জানি যে মূর্খেদের কথা জবাব দিই না। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে অপারেশন সিঁদুর এবং তার পাশাপাশি যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে দেখা গেল যে একটা অল পার্টি একটা কোথাও গিয়ে ডেলিগেশন তৈরি করে সেটাকে বিদেশে পাঠানো হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল আমরা দেখলাম, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মেনে নিয়েছে, কিন্তু গতকাল আমরা দেখলাম যে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে একটা বিভেদ তৈরি হলো। এসব ওদের ঘরোয়া ব্যাপার, ঘরের ঝগড়া, নিয়ে কোনো মন্তব্য করবো না। ঘরের ঝগড়া বলতে ওদের ঘরের ঝগড়া, ওদের শ্বশুর বাড়ি বাপের বাড়ির ঝগড়া, উনি আমি কোনো মন্তব্য করি না। সুতরাং এসব ভেবে লাভ নেই। এখন ডেলিগেশন পাঠাচ্ছেন, এদিকে নির্বাচনী প্রচারে নেমে গেছেন। এইসব বিষয়গুলো সামনে আনলে অনেকে খুব বিরক্ত হন। আমি তো দেখলাম অপারেশন সিন্দুর দিয়ে ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। হ্যাঁ, তাহলে তথা দেশের একটা সংকটময় পরিস্থিতিকে ব্যবহার করে যারা ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে কাজ করে, সেই দলের সঙ্গে তারই সহকর্মী দলের বিরোধ হতে পারে, এটা কোনো বিষয় না। ইভেন নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সেই টিকিটের মধ্যে। এবং তাহলে কি প্রমাণ হচ্ছে? প্রথম দিন আমি যে কথা বলেছিলাম সেই কথা আজকে প্রমাণ হলো। আমি বলেছিলাম যে পুলওয়ামা ঘটনা ঘটানো হয়েছিল একটা নির্বাচনকে সামনে রেখে, পাহেলগাঁওয়ে ঘটনা ঘটানো হয়েছে এই নির্বাচনকে সামনে রেখে। যেদিনকে পাহেলগাঁওয়ে ঘটনা ঘটল, সেই খবর পেয়ে আপনারা দেখবেন সেদিনকে বিহারে নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী ছিলেন, তার শারীরিক ভাষাটা দেখবেন, উল্লসিত ছিলেন। এইসব কথা বললে এখন তথাকথিত দেশপ্রেমিক ভক্তরা হৈ হৈ করে লাফিয়ে উঠবেন, কিন্তু বাস্তবটা হচ্ছে এই যে কেন পহেলগাঁওয়ে এই ঘটনা ঘটল তার ব্যাখ্যা পাওয়া গেল না। কেন পুলওয়ামায় এই ঘটনা ঘটেছিল, কার ব্যর্থতা, সেই ব্যাখ্যা পাওয়া গেল না। কিন্তু আমরা যুদ্ধ করে মানুষকে মাতিয়ে রাখলাম। কিন্তু কোন সরকার কি চাইবে যে এইভাবে তার দেশের মানুষকে শহীদ করে দেওয়া বা মেরে দেওয়া? তা আমি জানি না, আমি ঘটনা পরম্পরা বলছি। চাইবে কে চাইবে না আমি জানি না, কিন্তু সরকার যদি সেই ঘটনাকে কেন্দ্র করে নিজের নির্বাচনী প্রচারে বা ভাবমূর্তি তৈরির জন্য প্রচেষ্টা করেন, তাতে কি সিদ্ধান্ত আসা যায়? সুতরাং আমাকে সবটাই বিশ্লেষণ করতে হবে, যুক্তিসঙ্গত বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছতে হবে। তৃণমূল কংগ্রেস তাদের 5 সদস্যের ডেলিগেশন টিম কাশ্মীরে পাঠাচ্ছে। তৃণমূল কংগ্রেস পাঠাবে, তার নিয়ে আমার বলার কি আছে?